এটা কোন ইয়ারের পেপার? এটা আই গেস 24, আই গেস 24 মেবি মে 24, ঠিক আছে, মে 24। লেটস স্টার্ট। হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন 10 গ্রাম অফ মিথেন? সেকশন এতে কিন্তু এমসিকিউ থাকে, এটা আমরা সবাই জানি, তাই না? তো হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন 10 গ্রাম অফ মিথেন, এটা সলভ করার জন্য ইন আ সেন্স সহজ। আমরা যদি আগে প্রথমে মোলস বার করি, তাহলে মোলস বার করার পরে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের সঙ্গে ওই মোল নাম্বারটা মাল্টিপ্লাই করি, তাহলেই তো আমরা টোটাল নাম্বার অফ ইয়ে বার করতে পারবো, তাই না? উই ক্যান ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন দ্যাট পার্টিকুলার মিথেন, রাইট? সো আমরা বার করি, চলো। তাহলে এটা কত আসবে তোমার? 12, মানে এটা তো ইয়ে CH4, সো 12 প্লাস কি বলে 4, 16 গ্রাম পার মোল, তাই না? তাহলে এটা এরপরে আমরা যখন ইয়ে করব, 10 ডিভাইডেড বাই 16, which is about 0.625, ঠিক আছে, 0.625 মোল আসে। এরপরে 0.625 দিয়ে তুমি মাল্টিপ্লাই করবা ওই যে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট যেটা দেওয়া আছে, কি সেটা 6.02 টাইমস 10 টু দি পাওয়ার 23, যেটা আসছে ওইটাই বেসিক্যালি তোমার আনসার। কিন্তু এখানে একটা ইয়ে বুঝতে হবে তোমাকে। প্রথমত তুমি এখানে দেখো, মানে প্রথমত এখানে দেখো CH4, এখানে টোটাল অ্যাটম কয়টা, মানে একটা মিথেন, ওকে, ইন ওয়ান মিথেন মলিকিউল, ওকে, আই রিপিট, ইন 1 গ্রাম মিথেন মলিকিউল হাউ মেনি অ্যাটমস ডু উই হ্যাভ 5 অ্যাটমস, ওকে। তাহলে আমরা যে ভ্যালুটা বার করব, এই ভ্যালুটার সঙ্গে 5 মাল্টিপ্লাই করতে হবে, কারণ আমরা কি বার করতেছি? টোটাল 10 গ্রাম মিথেনের মধ্যে টোটাল অ্যাটমস গুলা কয়টা আছে, ঠিক আছে? এইটা যখন ফুললি যখন ইয়ে করবা, তাহলে আনসারটা কি আসবে? রাফসান, তোমার কাছে ক্যালকুলেটর আছে? একটু বলতে পারবা? ডু ইউ হ্যাভ দ্য ক্যালকুলেটর উইথ ইউ? হ্যাঁ ভাই। একটু বলো তো ক্যালকুলেটর দিয়ে কি। তোমরা সবার হাতে ক্যালকুলেটর রাখবা, ঠিক আছে? আমার আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই, সো ম্যাথে একটু হেল্প করতে হবে আমাকে। আনিশা, you also keep a calculator with you. I might ask you as well when I do the calculations. Okay? 7.525 ইন্টু 10 টু দি পাওয়ার 22। না না, 7 পয়েন্ট। 7.525। আর ইউ শিওর? এটা এই ফুল জিনিসটা মাল্টিপ্লাই করো, এটা কিন্তু 6.02, ঠিক আছে? এটা পয়েন্ট 0.625 টাইমস 6.02 টাইমস 10 টু দি পাওয়ার 23 টাইমস টাইমস 5, কত আসে? হ্যাঁ এটা। আমার ক্যালকুলেশন, আচ্ছা আমি দাঁড়াও, আমি ক্যালকুলেটর ইউজ করি। আচ্ছা, আমার এই পার্টটা 3.76 টাইমস 10 টু দি পাওয়ার 23 আসে। আর টাইমস 5 যদি করি, এই 5টা এখানে, তাহলে কত আসে? 3 টাইমস 5 অ্যারাউন্ড 1.88 টাইমস 10 টু দি পাওয়ার 24 আসে। আনসারটা কি তাহলে? সি। ক্লিয়ার? তুমি কি ক্যালকুলেশনে ভুল করতেছো নাকি রাফসান? ক্যান ইউ হিয়ার মি? সব তো ঠিকই ছিল ভাই, বুঝলাম না। এইটা বসায়, ওটা এই ফুল জিনিসটা বসায় করো। আমার মনে হয় তুমি পয়েন্ট দিতে পারছো না, অন্য কিছু দিয়ে দিছো। বুঝলাম না। আমারও 7.5 7.5 আসে? হ্যাঁ, ইন্টু 10 টু দি পাওয়ার 22। আচ্ছা ভাই, এটা কি 0.025 নাকি 0.625? 0.625, এটা 0.625, 0.625, 0.625 টাইমস 6.02 টাইমস 10 টু দি পাওয়ার 23 টাইমস 5। ভাই এইবার ঠিক আছে, ওটা আমরা জিরো ভাবছিলাম। আমি ওটাই বলতেছি, তোমাদের নিশ্চয়ই এখানে ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে, তোমরা ও জিও ভাবছো। পুরো জিরো লেখছেন মনে হইতেছে। ঠিক আছে, আচ্ছা বলিও আমাকে, আমি আর একটু চেষ্টা করবো ভালো করে লিখতে। যাই হোক, তাহলে আনসার সি। হোয়াট ইজ দ্য, এটা কে জয়েন করছে? কাশিফ, তাই না? ওকে ওকে, তো এটা গেল, আমরা প্রথমটা বুঝলাম। নেক্সট কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ বিউটিন দ্যাট ক্যান বি কমপ্লিটলি বার্নড ইন 39 cm³ অফ অক্সিজেন অ্যাট রুম টেম্পারেচার অ্যান্ড প্রেশার? ওকে, প্রথমত আমরা যদি রিয়াকশনটা দেখি, এখানে কিন্তু ওরা তোমাকে রিয়াকশনটা দিয়ে দিছে। তো গ্যাস ভলিউম রেশিও কিন্তু এই মানে টেম্পারেচার আর প্রেশার ওরা কিন্তু বলছে সেম, ঠিক আছে?
মানে একই রুম আর টেম্পারেচার, একই রুম টেম্পারেচার প্রেসারে তোমার ইয়ে থাকে, মানে গ্যাস ভলিউম রেশিওটা মোল রেশিওর সমান থাকে। তার মানে আমরা বলতে পারি দ্যাট এখানে কি 1, হ্যাঁ কেউ কিছু বলতেছো? ও আচ্ছা, ঠিক আছে কাশিফ, নো প্রবলেম, ইটস ওকে, জাস্ট এনশিওর দ্যাট ইউ আর দেয়ার, ওকে? না বুঝলে আমাকে চ্যাটে বলিও, সমস্যা নাই। ঠিক আছে, তো এখানে এটা সবসময় মনে রাখবা যে ইফ at same temperature and pressure, at same temperature and pressure, gas volume ratio becomes equal to the given mole ratio. মোল রেশিও কি দেওয়া এখানে দেখো ভালো করে, তোমার অক্সিজেন তো দেওয়াই আছে তাই না? তো 1 মোল বিউটেন is reacting with what, 6.5 mole of oxygen। তাহলে আমরা ওই ওই মোল রেশিওটাকে গ্যাস ভলিউম রেশিওটা রেশিও হিসেবে ধরতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, দ্যাট 1 cm কিউব, এখানে যেহেতু cm কিউব ধরছে তো আমি বলতে পারি 1 cm কিউব বিউটেন reacts with what, 6.5, তাই না? তাহলে ইয়ে মানে সরি সরি উল্টা বলছি, 6.5 cm কিউব অফ অক্সিজেন reacts with what, 1 cm কিউব অফ বিউটেন। তাহলে আমরা ওই ইউনিটারি মেথড 1 cm কিউব অফ অক্সিজেন gives what, 1/6.5, আর এখানে কত ভ্যালু দেওয়া, কত বার করতে বলছে, 39 cm কিউবে কত হবে, তাহলে ওই 39 cm কিউব অফ অক্সিজেন আমরা যদি 39 ডিভাইডেড বাই 6.5 করি তাহলে কত আসবে, করলে অ্যারাউন্ড 6.0 সামথিং একটা, হ্যাঁ 6 আসার কথা, হ্যাঁ আনসার আমাদের এ হবে। ঠিক আছে, কি বলছি, ইজি আছে। তারপরে নেক্সটে আমরা যদি যাই, দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট লিমোনিন, হোয়াট ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ লিমোনিন। আচ্ছা, এটা আমাকে রাফসান বলো এটা কেমনে করতে হবে। এটা তো খুবই সোজা, যে এটা এখানে কয়টা কার্বন অ্যাটম আছে আর কয়টা হাইড্রোজেন অ্যাটম আছে, জাস্ট এটা কাউন্ট করে আমাকে বলো। আনিশা, ইউ মে অলসো ট্রাই এস ওয়েল, ফাস্ট। প্রথমত দেখো প্রত্যেকটা অপশনে কিন্তু 10টা কার্বন দেওয়া, সো ইউ ডোন্ট হ্যাভ টু কাউন্ট দ্য নাম্বার অফ কার্বনস, কাউন্ট দ্য নাম্বার অফ হাইড্রোজেন। বি ট্রিকি, কিংবা ট্রাই টু বি আ লিটল বিট ইউ নো ক্লেভার। পাইছো রাফসান, ডিড ইউ ডু ইট? হ্যাঁ ভাইয়া, বি নাম্বার। হ্যাঁ বি, কি বি দেখি তো, C10H16, হ্যাঁ। আচ্ছা, তুমি যেহেতু বলছো 16টা হাইড্রোজেন, তাহলে আমি ধরে নিই, আই এম অ্যাজিউমিং তাহলে ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। যাও দেখিও, কাউন্টিং এ কিন্তু মিস্টেক করলে সমস্যা, বারবার বলতেছি। এটা গেল। তারপরে হচ্ছে লিমোনিন ইজ কমপ্লিটলি হাইড্রোজেনেটেড বাই হাইড্রোজেন in the presence of nickel catalyst. What is the empirical formula you know of this, তাই না? আচ্ছা, লিমোনিনের তুমি বার করছো C10H16, তাই না? এটা বার করছো তুমি C10H16, এন্ড হাইড্রোজেনেশনের পরে কি হবে, হাইড্রোজেনেশনের পরে এখানে আরো 4টা কার্বন হেড হবে, কেন? কারণ এখানে ডাবল বন্ড গুলা ভাঙতেছে। হাইড্রোজেনেশনে কি হয়, ডাবল বন্ড ভাঙে, ভাঙ্গা এখানে তোমার ইয়ে হবে, এখানে একটা কার্বন হেড হবে, এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বনেট হবে, ঠিক আছে? তো এটা মানে 1 2 সরি, এখানে একটা কার্বনেট হবে, আবার এখানে একটা কার্বনেট হবে, তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এটা ভেঙে এইদিকে আরেকটা কার্বনেট, সরি হাইড্রোজেন, হাইড্রোজেন সরি, কার্বন না, হাইড্রোজেনেট হবে, ঠিক আছে? তাহলে টোটাল এখানে তোমার ডাবল বন্ড ভাঙার পরে, দুই জায়গায় ডাবল বন্ড হওয়ার টোটাল কয়টা হাইড্রোজেন অ্যাড হবে, 4টা নতুন, 4 নিউ হাইড্রোজেন অ্যাটমস উইল বি অ্যাডেড। তাহলে তোমার নতুন কি হবে, C10H20, এটা থেকে C10H20 হবে। এখন এটাকে ইম্পেরিক্যাল ফর্মুলা কি, সিম্পলেস্ট কি হোল রেশিও, তাই না? এটাকে 10 দিয়ে ডিভাইড করে ফেলো, C10H20 ডিভাইডেড বাই 10, তাহলে কত আসে, CH2, ওই 10 10 কাটা, আর এখান থেকে তো 2, তাই না? তাহলে আনসার কি হবে, ডি হবে। রাফসান বুঝছো কি বলছি? জি। ওকে, গুড, এগুলো সুদা আছে। তারপরে আমরা যদি নেক্সটে যাই, কি বলছে, কাশিফ কি জানি বলতেছি তোকে।
আচ্ছা, এখানে দেখো প্রথমত এখানে দেখো ডাবল বন্ডে এখানে যে কার্বনটা আছে না, এখানে কার্বনের সঙ্গে দেখো একটা দুইটা একটা হাইড্রোজেন অলরেডি একটা কানেক্টেড, ঠিক আছে? তো এই যে ডাবল বন্ডটা ভাঙবে না, এখানে একটা তোমার কি হবে, পজিটিভলি পজিটিভলি চার্জ কার্বন ক্যাটায়ন যে তৈরি হবে, এখানে এসে একটা হাইড্রোজেন লাগবে, তাই না? বুঝতো না ব্যাপারটা কি বলছি? আবার অন্যদিকে চিন্তা করে দেখো, এখানে এখানে কয়টা আছে, সে অলরেডি তোমার CH3 এর সঙ্গে কানেক্টেড, এদিকে একটা আছে এইদিকে একটা আছে, আবার এই যে 1 2 3 4 চারটা, মানে এই দুইটা তো ভাঙবে না, কিন্তু এখানে দেখো এখানে একটা বন্ড ভাঙার ফলে এখানেও একটা পজিটিভ রিজন তৈরি হইতেছে, আবার এই কার্বনেও একটা পজিটিভ রিজন তৈরি হইতেছে। এই জন্য এই পজিটিভ রিজন গুলা ফিল আপ করার জন্যই তো, মানে যেহেতু তুমি হাইড্রোজেনেশন করতেছো, তার মানে কি হাইড্রোজেন অ্যাড করতেছো, এই দুইটা কি ফিল আপ করার জন্যই তো হাইড্রোজেন এই দুইটা কার্বনে এসে জয়েন করবে। আবার এখানেও সেম কনসেপ্ট, দেখো এখানে তোমার কি আছে, 1 2 3 4, তাই না? এখন মানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে ডাবল বন্ড ভাঙার ফলে এখানে একটা মানে কি কার্বোকেটায়ন কিংবা একটা পজিটিভ রিজিয়ন তৈরি হবে, এটাকে ফিল আপ করার জন্য এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে। ক্লিয়ার কি বলছি? আবার এখানেও সেম হিসাব, এখানে তো কোনো হাইড্রোজেন নাই, তাই না? তো মানে কি বলে, এখানে ডাবল বন্ড ভাঙার ফলে এখানে একটা পজিটিভ রিজন দেবে, এখানে একটা হাইড্রোজেন এসে লাগবে, তাহলে টোটাল কয়টা হলো, চারটা। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, তুমি বুঝছো, ক্লিয়ার। তারপরে আমরা নেক্সটে যদি যাই, নাম্বার 4, হোয়াট ইজ দ্য বেস্ট ডেফিনিশন অফ আ হাইড্রোকার্বন? এ তো খুবই সোজা, টু বি অনেস্ট। এটা আমরা জানি হাইড্রোকার্বনস আর দো উইচ আর কম্পাউন্ড কন্টেইনিং অনলি কার্বন এন্ড হাইড্রোজেন অনলি, কার্বন এন্ড হাইড্রোজেন অনলি, অনলি শব্দটা গুরুত্বপূর্ণ, তার মানে এই দুইটা কাট, তার মানে কন্টেইনিং, এটা কিন্তু মিক্সচার না, তাহলে আনসার কি হবে, বি হবে, ঠিক আছে? ওকে, this question is about the production of ethanol by fermentation of glucose or by hydration with percentage atom economy, মানে অ্যাটম ইকোনমি বার করতে বলছে। আমরা ওই ফর্মুলা দিয়ে বার করতে পারি না? প্রথমত কি মোলার মাস, ওই যে ইথানলের মোলার, আমাদের ডিজায়ার্ড প্রোডাক্টটা কি এখানে, ইথানল, তাই না? ইথানলের মোলার মাস কি? আহ, কত বার করি, চলো 12 টাইমস 2 প্লাস 5 প্লাস 16 প্লাস 1 কত আসে, 24, 29, 39 নাকি 12 টাইমস 2 5 প্লাস 1, আচ্ছা 7 এখানে, ও এখানে 16 না, এখানে 8 হবে, সরি। 12 টাইমস 7, আচ্ছা 46 আসে, 46 গ্রাম পার মোল। সো ইউ গট দ্য মোলার মাস অফ দ্য ডিজায়ার্ড ওয়ান। আচ্ছা আমরা জানি কি করা লাগে ডিজায়ার্ডটা, মানে আচ্ছা এখন এখানে দুইটা ইথানল আছে, তাই না? তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ আমরা টোটালটা বার করতে হবে, তাহলে কত আসে, 92। এখন আমরা জানি ডিজায়ার্ড ডিজায়ার্ড প্রোডাক্টের মোলার মাস উপরে থাকে, আর নিচে কি থাকে, টোটাল প্রোডাক্টের, টোটাল প্রোডাক্টের মোলার মাস, মানে যতগুলা প্রোডাক্ট আছে আর কি, টাইমস 100 পার্সেন্টেজ, মানে এটা হচ্ছে অ্যাটম ইকোনমি, আমরা জানি ফর্মুলা। এখন ডিজায়ার্ড প্রোডাক্ট কত, এখানে 92, আমরা অলরেডি বের করে ফেলছি। আর ওটা কি হবে, 92, আর নাকি নাকি ভুল বলছি? ও না 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 না, সরি সরি সরি, নিচে টোটাল ইয়ে হবে না, সরি সরি, নিচে টোটাল রিঅ্যাক্টেন্ট মাস হবে, সরি, ফর্মুলাই ভুলে যাই, টাইমস 100। আচ্ছা টোটাল রিঅ্যাক্টেন্ট মাস মানে এটা এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট, তাই না? তো এটা তুমি বার করে ফেলো কত আসে তোমার অ্যারাউন্ড, মানে এটাকে যদি মাল্টিপ্লাই করো, মানে ম্যাথটা করো আর কি, তাহলে কত তোমার 6 টাইমস 12 টাইমস 12 প্লাস কত, এই 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 তাহলে কত আসে, আহ, এটা অ্যারাউন্ড 12 টু 6, কি বলে, এই আর রাফসান বলো তো এটা কত আসে, ক্যালকুলেটরে বসায়। ভাইয়া কোনটা? এই যে এটা এটা C6H12O6 যেটা, ও মানে 8 টাইমস 6 দিয়ে করো, কত আসে দেখো তো, 8 টাইমস 6 নাকি, ও 132।
132 132 একটু দাঁড়াও। আচ্ছা, আমি আবার মানে আমার আগেরটাই কারেক্ট ছিল, বুঝছো? আমি সব সময় এইগুলাই আমি ইয়ে করি। আগের ফর্মুলাই কারেক্ট ছিল, সরি। এটা টোটাল ডিজায়ার্ড প্রোডাক্ট হবে, সরি টোটাল প্রোডাক্ট মাস হবে। আমি তো বলি মানে ইয়ে হইতেছে না কেন? তার মানে কি এই দুইটা একসাথে, এই দুইটার একসাথে মোলার মাস হবে। তাহলে এটা তো তুমি অলরেডি জানো, আমরা 92 বার করছি, আর ওটা তুমি 44, এটা তো আমরা জানি, মানে কার্বন ডাই অক্সাইডের 12 প্লাস 2 টাইমস 8 44 আসে। এখন এখানে 2 মোল দেওয়া আছে, তাহলে টাইমস 2 করতে হবে। টোটাল কত আসে? 180। 92 প্লাস 44 টাইমস 2, আই বিলিভ 180 আসার কথা। হ্যাঁ, এটাকে একটু বসায় আমাকে বলো তো কত আসে রাফসান? 92 বাই 180 টাইমস 100 কত আসে? যেটা আসে ওইটা আনসার। বার করছো? 51 হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ, 51.1, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি বাই মাস ফর দ্য প্রোডাকশন বাই হাইড্রেশন, তাই না? এখন এখানে যেটা বেসিক্যালি প্রথমত তুমি একটা জিনিস রিয়ালাইজ করে দেখো, আমাদের রিয়াক্টেন্ট, আমাদের প্রোডাক্ট হইতেছে ইথানল, তাই না? তো প্রোডাক্ট হইতেছে ইথানল, আর টোটাল প্রোডাক্ট মানে তুমি দেখো উপরে হইতেছে ডিজায়ার্ড প্রোডাক্ট ইথানল, মানে 46। আবার টোটাল প্রোডাক্ট এক, প্রোডাক্ট যেহেতু একটাই, তাহলে তুমি বুঝতেই পারতেছো ওইটাও মানে 46 হবে নিচে, কারণ টোটাল প্রোডাক্ট মাত্র 46। তাহলে ঘুরে ফিরে কি হবে? রেশিওটা এক হবে, মানে 100% হবে, তাই না? তো আনসার কি হবে? ডি। ক্লিয়ার? এটা মানে ইজি, তুমি না না করলেও আর কি মনে দেখেই বুঝতে পারবা। যখনই সবসময় মনে রাখবা যদি একটা প্রোডাক্ট থাকে, তাহলে তোমার তোমার ইয়ে থাকবে, মানে কি বলে, 100% ইয়ে থাকবে হাইড্রেশন, কিংবা 100% অ্যাটমিক ইকোনমি থাকবে। ঠিক আছে, এটা হইলো কথা। আচ্ছা দাঁড়াও। ওকে, আমরা যদি নেক্সট ইয়েতে সলভিং এ যাই, আমাদের নেক্সটে, হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান অ্যাটম অফ ক্যালসিয়াম? এ তো খুবই সোজা, তাই না? ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কি ওইটা বার করবা, অ্যাটমিক নাম্বার দিয়ে তুমি ইজিলি ইয়ে করতে পারবা। এখন আর্গনের পার্টটা কি বোঝায়, মানে কয়টা ইলেকট্রন আছে? তোমার 18টা আছে, ইফ আই এম নট রং, তাই না? 18টা আছে। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার 20। এখন ক্যালসিয়ামের যদি অ্যাটমিক নাম্বার 20 থাকে, তাহলে আর্গনের পার্টটা যদি 18 বোঝায় আর এত 2 হয়, তাহলে 18 প্লাস 2 কত? 20, তাই না? তাহলে আনসার কি হবে? ডি হবে। ক্লিয়ার? এগুলা তো মানে আই গেস বুঝতে পারতেছো, কারণ এগুলো ফুল আউটার শেল তো, এই জন্য মানে যেহেতু 18 এবং যে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন সঙ্গে ম্যাচ হয় ওই পার্টটা আর কি মনে করো ছোট করে আর্গন লিখে দিতেছে আর কি। এটা তোমরা ভুইয়েও দেখছো। হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সিআর থ্রি প্লাস আয়ন? মানে তিনটা ইলেকট্রন এখান থেকে চলে চলে গেছে, তাই না? ক্রোমিয়ামের এমনিতে অ্যাটমিক নাম্বার কি? আমরা জানি 24। এর মধ্যে বুঝো ভালো করে, তোমার এখান থেকে ইলেকট্রন কি, তিনটা ইলেকট্রন রিমুভ করা হয়েছে, এই জন্যই তো C3+ হয়েছে, তাই না? আচ্ছা, এখানে তার মানে কি তিনটা ইলেকট্রন যদি রিমুভ করা হয়ে থাকে, এখান থেকে তিনটা ইলেকট্রন যদি রিমুভ করা হয়ে থাকে, এমনিতে আমরা যদি ক্রোমিয়ামের ইয়েটা দেখি, ক্রোমিয়ামের ইয়ে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি, তাহলে আরো বেটার হবে। এই যে এটা, ঠিক আছে, এইটা হইতেছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ, হ্যাঁ। এখন এই পার্টটা কিন্তু তোমার এইটা বাকি থাকে 3d5 4s1, তিনটা ইলেকট্রন চলে যায়, এখান থেকে একটা ইলেকট্রন যায়, এখান থেকে আরো দুইটা ইলেকট্রন যায়, তাহলে থাকি কি তোমার, তাই না? আনসার কি হবে?
রাফসান বুঝছো? জি ভাইয়া। What is the expected bond angle in a boron trichloride? এ তো সোজা, boron trichloride BCl3, এটা তো তোমার একটা ট্রিগোনাল প্ল্যানার 120 ডিগ্রি। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড বনামে অ্যামোনিয়াম আয়ন, এটাও তো শিখছো তোমরা তাই না? টেট্রাহেড্রাল হবে না? 107 ডিগ্রি ইফ আই এম নট, না মনে হয় সরি 109.5 হবে, সরি 109.5, হ্যাঁ 109.5, টেট্রাহেড্রাল তো 109.5, তাই না? এটা এটা কোনটা? এটা মনে হয় ইয়ে কি বলে ওই যে ট্রিগোনাল পিরামিডাল অ্যাঙ্গেল আছে তো, আমি তো দিছিলাম ওই যে টেবিলে আই গেস। এটা 107 ডিগ্রি। তারপরে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড বন্ড অ্যাঙ্গেল ইন OF2? OF2, আচ্ছা আচ্ছা, প্রথমত দেখতে হবে এটার মধ্যে লোন পেয়ার আছে কিনা। হ্যাঁ, অক্সিজেনের মধ্যে লোন পেয়ার আছে, ঠিক আছে। যদি লোন পেয়ার থাকে, আহ, ঠিক আছে, যদি লোন পেয়ার থাকে তাহলে কিন্তু তোমার এটা মানে কি, এটা প্রথমত 180 লিনিয়ার মলিকিউলার আমরা জানি 180 থাকে, এবং ওখানে কোনো লোন পেয়ার থাকে না, সো আই ক্যানট কনসিডার দিস। 109.5টা সাধারণত তোমার টেট্রাহেড্রালের থাকে, টেট্রাহেড্রালেও কিন্তু কোনো লোন পেয়ার থাকে না, সো দ্যাটস আউট অফ দি অপশন। রইল বাকি এ আর বি। এর ক্ষেত্রে ইটস হোয়াট 90 ডিগ্রিজ, তাই না? এটা তো প্ল্যানার শেপ, স্কোয়ার প্ল্যানার শেপ হইলে তখন তোমার হবে, কিন্তু স্কোয়ার প্ল্যানার শেপের জন্য কিন্তু তোমার মিনিমাম এরকম লাগে, মানে জিনিসটা এভাবে হইতে হবে, মনে করো এস এফ 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 এফ, ঠিক আছে। সো এইভাবে হইতে হবে। তো এই যে এই পার্টটা না, এই পার্টটা স্কোয়ার প্লেয়ার, তার মিনিমাম কয়টা লাগবে আমার স্কোয়ার বানানোর জন্য? 4টা অ্যাটম লাগবে। এখানে তো আমার OF2 আছে, তাই না? চলো, দ্যাট ইজ অলসো আউট অফ দ্য অপশন। তাহলে আনসার আমাদের বি হবে। দেখো এখানে দুইটা অ্যাপ্রোচ আছে, তুমি কোয়েশ্চেনটা ওভাবে করতে পারো। ইদার ইউ গো ইন দ্য হার্ড ওয়ে। হোয়াট ইজ দ্য হার্ড ওয়ে? দ্য হার্ড ওয়ে ইজ দ্যাট ইউ টেন্ড টু চেক ওয়েদার দের ইজ লোন পেয়ার অফ ইলেকট্রন অর নট, or you can do the clever easy way, যেটা আমি করছি। আমি জানি 180 লিনিয়ার, ওখানে লোন পেয়ার থাকে না, তাহলে ওইটা বাদ, এলিমিনেশন মেথড। এরপরে তোমার টেট্রাহেড্রালে থাকে না, ওটাও বাদ, এটা টেট্রাহেড্রাল হওয়ার যোগ্য মানে যোগ্যতাও নাই, কারণ টেট্রাহেড্রালে কয়টা লাগে তোমার, ওই যে 4টা লাগে না ওইভাবে, তো হবে না। আর বাকি থাকলো এ 90 ডিগ্রি স্কোয়ার প্ল্যানার হওয়ার জন্য 4টা দরকার এইভাবে, সো দ্যাট ইজ অলসো নট পসিবল 90 ডিগ্রি। সো ইন আ সেন্স বি ইজ দ্য কারেক্ট আনসার। সো ইউ ক্যান ডু ইট ইন টু ওয়েজ, মানে দুইভাবেই তুমি করতে পারো, ঠিক আছে। তাহলে কি হবে? ভি শেপ হবে, পানির শেপ থাকবে, তাই না? কারণ পানির মধ্যেই তো এই অ্যাঙ্গেলটা থাকে। ক্লিয়ার? তারপরে which is the strongest oxidizing agent in this displacement reaction? যে আচ্ছা, অক্সিডাইজ মানে আচ্ছা, যে রিডিউসড হইতেছে সেই তো অক্সিডাইজিং এজেন্ট, তাই না? তো অক্সিডাইজিং এজেন্ট গেটস রিডিউসড ইটসেলফ। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লোরিন কি করতেছে, ইলেকট্রন গেইন করতেছে, তাই না? সো ইজ গেটিং রিডিউস, দ্যাট মিন্স হি ইজ দি অক্সিডাইজিং এজেন্ট হিয়ার। অন্যদিকে তুমি দেখো, দিস গাই ইজ দ্য অক্সিডাইজিং এজেন্ট হিয়ার। না, কোয়েশ্চেন ইজ ক্লোরিন কার উপরে? ক্লোরিন কিন্তু ব্রোমিনের উপরে, এটা মনে রাখবা। এবং আমরা যত নিচে যাই অক্সিডাইজিং পাওয়ার কমে, ডিক্রিজেস। এটা কিন্তু আমি ট্রেন্ডের চ্যাপ্টারে পড়িয়েছিলাম, তোমার হ্যালোজেনের যে গ্রুপ 7 ইয়েটা আছে চ্যাপ্টারে, ওখানে কিন্তু ট্রেন্ড সেকশন আমি পড়াইছিলাম যে নিচে গেলে কিন্তু অক্সিডাইজিং পাওয়ার কমে। তার মানে এখানে কে হবে তোমার? chlorine is the stronger oxidizing agent among both of these reaction, ঠিক আছে। তারপরে এটা আসো, to compare polar and non-polar liquids, a stream of liquid from a burette, okay, and a positively charged plastic rod can be used. Which row of the table shows the correct direction of the মানে ডিফ্লেকশনটা কোন দিকে হবে ওইটা বলতেছে। এখন প্রথমত রডটা যেহেতু মানে চার্জড, তাহলে বুঝতেই পারতেছো পোলার লিকুইডটা রডের এওয়ে হবে না, রডের টুয়ার্ডস এ হবে। তার মানে কি, অলরেডি আমরা বলতে পারি বি আর ডি হবে না। আচ্ছা, এ আর সির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমরা আগে দেখি, আমরা এটা তো অলরেডি বুঝতে পারছি টুয়ার্ডস দ্য রড হবে। এখন নন পোলার রডের কি হবে? এটা কি অ্যাওয়ে ফ্রম দ্য রড হবে নাকি নো ডিফ্লেকশন হবে? প্রথমত নন পোলার লিকুইড কিন্তু কোনো পার্শিয়াল চার্জ নাই, তার যেহেতু কোনো পার্শিয়াল চার্জ নাই, তার মানে কি তার কোনো ডিফ্লেকশন হবে না। সে অ্যাওয়ে ফ্রম দ্য রড কেন যাবে? অ্যাওয়ে ফ্রম দ্য রড তখনই যাবে যখন তার নেগেটিভ
আই রিপিট, সরি, যখন তার কি থাকবে, পার্শিয়াল পজিটিভ চার্জ থাকবে, তাই না? কারণ তুমি দেখো রডে কিন্তু ওরা কিন্তু কি বলে পজিটিভ চার্জ দিয়ে দিছে। তার মানে কি, যদি এইটা পজিটিভ চার্জ থাকতো এটার মধ্যে, তখন গিয়ে হয়তো বা এটা away from the rod হইতো, কারণ লাইক চার্জেস রিপেল। কিন্তু এখানে তো ওরা মেনশন করে নাই, তাই না? এবং এখানে একটা জিনিস দেখো, ওরা যে লিকুইডটা দিছে, এটা মানে মাইনাস 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 বুঝেছে, মানে নেগেটিভ আর কি, তাই না? সো নন পোলার লিকুইডের সবসময় মনে রাখবা কোনো ধরনের ডিফ্লেকশন কিংবা কোনো ধরনের এফেক্ট হবে না, ইম্প্যাক্ট পড়বে না, ঠিক আছে? তো আনসার কি হবে? সি হবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা প্রশ্ন হতে পারে, এই পোলার লিকুইডটা যদি পজিটিভ থাকতো তখন কিন্তু আনসার কিন্তু কি হইতো? সি হইতো না, তখন কি হইতো? আনসার বি হইতো। কেন বলতে পারবা? কারণ পজিটিভ চার্জেস গুলা কি, আমরা জানি লাইক চার্জেস রিপেল করে, তখন কিন্তু ও ওইদিকে যাবে আর ও ও মানে ও ওইদিকে যাবে। ক্লিয়ার? কি বলছি? পোলার লিকুইড হওয়া সত্ত্বেও এখানে জাস্ট যেহেতু নেগেটিভলি চার্জ, এই জন্য বলতে পারো সে মানে আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট, তো এই জন্য আর কি টুয়ার্ডস দ্য রড হয়েছে। তাহলে আনসার কি হবে? সি। which equation represents the second এ তো সুতা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। তো এখানে যদি আমরা দেখি আনসারটা কি হবে, প্রথমত ফার্স্ট আয়নাইজেশন এনার্জির মাধ্যমে এমজি প্লাস অলরেডি তৈরি হয়ে যাওয়ার কথা। এখানে এমজি প্লাস কোথায় কোথায় আছে? বি আর সি তে আছে, তাই না? হুম, কিন্তু সি হবে না কেন? এখানে সলিড, আমরা জানি গ্যাসিয়াস আয়ন থাকতে হবে, তাহলে আনসার কি হবে? বি। 11, the question is about isoelectronic. আইসোইলেকট্রনিকের অর্থ হইতেছে প্রত্যেকটা আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন সমান, প্রত্যেকটা আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন সমান। আচ্ছা, এখন বলছে ডিক্রিজিং আয়নিক রেডিয়াস দিছে, তাই না? এখন তুমি আমাকে বলো তো, ইলেকট্রন সবচেয়ে বেশি লস কার এখানে? অ্যালুমিনিয়ামের, তাই না? আমরা যত বেশি ইলেকট্রন লুজ করব, তিনটা ইলেকট্রন যত বেশি লুজ করব, অ্যাটমিক রেডিয়াস কমবে না? কারণ চিন্তা করে দেখো, তোমার ইলেকট্রনের সংখ্যা কমতেছে, ইলেকট্রন ইলেকট্রন নাম্বার ডিক্রিজিং, শিল্ডিং এফেক্ট decreasing, so electrons come, remaining electrons closer to the nucleus। তাহলে নিউক্লিয়াসের পাশে কিন্তু রিমেইনিং ইলেকট্রনস গুলো আরো কাছাকাছি চলে যাচ্ছে। এখন ডিপেন্ড করে মানে এই যে কাছাকাছি কতটুকু যায়, এটা ডিপেন্ড করে কয়টা ইলেকট্রন লুজ হইতেছে। বুঝতেই পারতেছো, অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি ইলেকট্রন এখানে লুজ করতেছে, তার মানে কি তার আয়নিক রেডিয়াস সবচেয়ে কম হবে, তারপরে Mg2+, এরপরে Na+। তাহলে আনসারটা কি হবে? এ। ক্লিয়ার? which ions are shown in order of increasing ionic radius? this time ionic radius বাড়তেছে কিভাবে? তার মানে কি এটা ঠিক উল্টা, যা বলছি এখন ঠিক উল্টা, মানে ইলেকট্রন গেইন হইতেছে। তাহলে এটা যদি মাথার ভিতরে থাকে, তাহলে বুঝতেই পারতেছো সবচেয়ে বেশি ইলেকট্রন এখানে কে গেইন করতেছে? আমাদের নাইট্রাইড আয়ন, তাই না? তিনটা ইলেকট্রন গেইন করার ফলে না 3- আয়ন হয়েছে, এবং শিল্ডিং এফেক্ট তার মধ্যেই সবচেয়ে বেশি, যার ফলে সে আরো দূরে যায়, মানে ইলেকট্রন গুলা বলতে পারো কি বলবো আরো দূরে দূরে যায়, কিংবা নিউক্লিয়াসের আরো দূরে যাওয়া শুরু করে। তার মানে কি আয়নিক রেডিয়াসটা বাড়ে অটোমেটিক্যালি। সো তো ঘুরে ফিরে এটা হবে আনসার, এ হবে আনসার। ঠিক আছে, আশা করি বুঝছো। নাম্বার 12, which pair of compounds will not react to form a precipitate? আচ্ছা, প্রথমত একটা জিনিস দেখো, সিলভার নাইট্রেট সলিউশন আর ক্যালসিয়াম ক্লোরাইড অবশ্যই প্রেসিপিটেট তৈরি হবে, এবং প্রেসিপিটেটের কালারটা হোয়াইট পিপিটি থাকবে, ওই যে হ্যালাইট টেস্ট, তাই না? তারপরে হইতেছে কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই হবে। এই যে লাইম ওয়াটার, এই লাইম ওয়াটার বাবাজি তো মিল্কি হয়ে যায়, তাই না, যখন কার্বন ডাইঅক্সাইড পাস হয়, তো এটাও হবে। কেআই আর PbNO3 2, হ্যাঁ এটাও হবে, কারণ এখানে তোমার ওই যে এই যে আয়োডাইড আছে না, ওইটাও মনে কি বলে পরে কি বলে আয়োডিন হিসেবে যখন বের হবে, তখন তোমার বেসিক্যালি ব্রাউন ডিপোজিট বা ব্রাউন প্রিসিপিটেট তৈরি হবে। শুধু যেটা হওয়ার কথা না সেটা হইতেছে এটা হবে না, বেরিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড HCl।
এখানে যদি তোমার বেরিয়াম সালফেট থাকতো, তাহলে আমরা বলতে পারি যে এখানে তোমার যে আমরা জানি যে টেস্ট অফ সালফেট যেটা, তখন আমরা বলতে পারতাম যে এটা একটা প্রেসিপিটেট তৈরি হতো। তাহলে এইটা হবে না, ঠিক আছে? সি ইজ দ্য কারেক্ট আনসার, যেটা তোমার তৈরি হবে না। তারপরে আসো, হোয়াট ইজ অবজার্ভড when iron 3 carbonate reacts with ethanoic acid? আচ্ছা, ইথানোইক অ্যাসিডের সঙ্গে যখন কার্বনেট রিঅ্যাক্ট করে প্রথমত গ্যাস তৈরি হয়। তার মানে আমরা এ আর ডি অলরেডি কাট করতে পারি। কি গ্যাস তৈরি হয় ভাইয়া? কার্বনেট না, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তাই না? কমন সেন্স। তার মানে বি আর সির মধ্যে যে কোনো একটা আনসার হবে। দেখতে হবে আয়রন টুর কালার। এখন আয়রন টুর কালারটা কি? আমরা জানি গ্রিন কালার থাকে, তাই না? আয়রন টু গ্রিন কালার থাকে। আর আয়রন থ্রি কি থাকে? Fe3+ আমরা জানি ব্রাউন কালার থাকে। এগুলো তোমরা আইজিসিসি তে পড়ছো, আবারও বলে দিচ্ছি। তাহলে Fe3+ কি ব্রাউন কালার থাকে, আর আয়রন টু গ্রিন কালার থাকে। তো আনসার কি হবে? সি। ক্লিয়ার? এটা হলো কথা। which is the simplest ionic equation for an alkali রিঅ্যাক্টিং উইথ এন অ্যাসিড? এইটা হইতেছে, মানে তোমরা আইজিসিসি তেও দেখছো সিম্পলেস্ট বলছে, তাই না? মানে স্পেকটেটর আয়নগুলা বাদ দিয়ে যে আয়নিক ইকুয়েশনটা আমরা ওভারঅল আয়নিক ইকুয়েশনটা পাই, ওইটাই তোমাকে বেসিক্যালি বার করতে বলছে, ঠিক আছে? এবং তার মানে কি, পানি থাকবে, সবসময় মনে রাখবা রাইট সাইডে পানি থাকবে, এবং H+ আর OH-, তার মানে কি অলরেডি এটা বাদ। এই তিনটার মধ্যে আমাদেরকে একটু দেখতে হবে যে এখানে লিকুইড আর অ্যাকোয়াস স্টেটটা দেখতে হবে তোমাকে। দেখো এই এটা অ্যাকোয়াস দিছে, এটাও বাদ। এখন বাকি থাকে এ আর সির মধ্যে। এখন এ আর সির মধ্যে দেখতে হবে কোনটা মনে করো রাইটফুলি ব্যালেন্সড। দেখতেই পারতেছি আমরা যে আনসারটা তোমার কি হবে? আনসারটা সি হবে। আচ্ছা, আমি এ কেন সিলেক্ট করছি না জানো? কারণ এটাকে তুমি যখন করবা, মানে সিম্পলিফাই করবা, ঘুরে ফিরে কিন্তু সি পাবা। তুমি দেখো এখানে কি দিছে, এটা সিম্পলেস্ট। এই ওয়ার্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকজন মানুষ আবার এ দিয়ে দিতে পারে। এ দিও না, বুঝছো কি বলছি? সিম্পলেস্ট যেহেতু বলছে, তুমি টু 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 কেটে ফেলতে হবে। ক্যারিটা যেটা আমরা সিম্পলেস্ট ফর্মটা পাই, ওইটাই আনসার, আমরা আনসার হিসেবে করবো। তাহলে আনসারটা কি হবে? সি হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত রাফসান এন্ড কাশিফ, ডিড ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড? জি ভাইয়া। হোয়াট অ্যাবাউট আনিশা, বুঝছো? জি। ওকে, তাহলে আমরা সেকশন এটা শেষ করলাম। আমরা এখন সেকশন বি তে যাই। সেকশন বি তে আমি হয়তো বা বড় বড় প্রশ্ন হয়তো তাড়াতাড়ি লিখতে পারবো না, কারণ মানে জাস্ট আমি পয়েন্টস গুলা বলে দিব কি কি লিখতে হবে। তোমরা একটু কষ্ট করে লিখতে হবে, ঠিক আছে? কিংবা লিখে ফেলবা নিজেরা পরে রেকর্ডিং দেখে। কিন্তু আমি পয়েন্টস গুলা দিয়ে দিব, কারণ পুরো আনসার লিখতে অনেক সময় লাগবে। আই উইল জাস্ট টেল ইউ হোয়াট আর দ্য পয়েন্টস হিয়ার। আচ্ছা, এখানে আমি যদি বলি তোমার কি বলে, এখানে কি বলছে? বলছে তোমার ডিকম্পোজিশন ইকুয়েশনটা লিখতে। তাহলে সিলভার ক্লোরাইড ডিকম্পোজিশন, তাহলে সিলভার ক্লোরাইডকে জাস্ট ডিকম্পোজিশন করলে কি বাই আসবে তোমার? এজি আসবে আর সিএল আসবে, তাই না? এটাই তো আসার কথা। হুম, এখানে টু দিয়ে দাও, এখানে টু দিয়ে দাও, হ্যাঁ শেষ। স্টেট সিম্বল, ও আচ্ছা, এটা তো ওর আবার এটা কি হবে তোমার? সলিড হবে, তাই না? এটা তো প্রেসিপিটেট করলে, এই তো আনসার এটা। State two observations made when copper metal is added to silver nitrate solution. First of all, তুমি যখন একটা সিলভার নাইট্রেট সলিউশনে কপার মেটাল এড করতেছো, তাহলে কি কপারটা কিন্তু ডিসপ্লেস করতেছে সিলভারকে। তার মানে কি আহ, তোমার কি হবে? কপারটা ডিসপ্লেস করতেছে, তার মানে সামথিং কপার নাইট্রেট তৈরি হবে, সামথিং লাইক দ্যাট, তাই না? এখন এই কপারের কালারটা দেখতে হবে। কপারের কালার কি? আমরা যে ব্লু থাকে, সিলভার নাইট্রেটের কালার কালারলেস থাকে, তার মানে কি কালারলেস টু কি হবে? ব্লু হবে, প্রথম অবজারভেশন। তারপরে কি হবে? একটা সলিড তৈরি হবে। কি সলিড তৈরি হবে? ওই যে ও যে ডিসপ্লেস করছে না, ও তো বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে, তাই না? আমরা বলতে পারি গ্রে সলিড ইজ প্রডিউসড। রাইট এন ইকুয়েশন ফর দিস ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। হ্যাঁ, এটা তো জানো, পারবা না? আমি তো একটু বললাম। কি হবে? CuS, তারপরে কি এটা? AgNO3, তাই না? অ্যাকোয়াস, তারপরে কি CuNO3 2 প্লাস AG। এই তো এই ইকুয়েশনটাই লিখলে তুমি আনসার পেয়ে যাবে। আচ্ছা, ব্যালেন্স একটু ব্যালেন্স করে নিতে পারো। এটা কি এখানে 2 হবে, এখানে আই গেস 2 হবে। মেক সেন্স, রাইট? হ্যাঁ, ওই দেখে নিও ব্যালেন্স। এই তো আনসার এটা।
ঠিক আছে, স্টেট সিম্বল, আচ্ছা এই তো স্টেট সিম্বলও দিছি, এটা সলিড। ঠিক আছে, তো স্টেট সিম্বলে 1 মার্ক, আর এই কারেক্টলি কোয়েশ্চেন মানে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট লেখার আরেক মার্ক। ডেসক্রাইব দ্য বন্ডিং ইন পিওর সিলভার মেটাল। এই যে এসব প্রশ্নতে আমি জাস্ট তোমাকে ইয়েটা বলে দিব, কি বলে, জাস্ট আনসারটা পয়েন্টস গুলা বলে দিব। প্রথমত হইতেছে, আমি যদি বলি তোমার সিলভার কি, ইটস আ মেটাল, রাইট? তার মানে কি, ওই যে মেটালিক বন্ডিং এর স্ট্রাকচার, এই যে এই স্ট্রাকচারটা, তাই না? কি থাকে, এই মাইনাস গুলা কি, ডিলোকালাইজড ইলেকট্রনস, তাই তো? ডিলোকালাইজড ইলেকট্রন, যেগুলা বলতে পারো তোমার সিলভার যে মানে পজিটিভ আয়ন আছে, ওই আউটার শেল থেকে বের হয়ে আসছে, বের হয়ে, বুঝতেই পারতেছো কিভাবে। তো এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পজিটিভলি চার্জ মেটাল আয়ন এন্ড দিস ডিলোকালাইজড ইলেকট্রন, এটাকেই তো আমরা বেসিক্যালি মেটালিক বন্ডিং বলি, তাই না? তাহলে আমাদের কি মেটালিক বন্ডিং এর ব্যাপারে ডায়াগ্রাম ড্র করলে তুমি ডিরেক্ট 2 মার্ক, এরপরে মেটালিক বন্ডিং এর ডেফিনিশন লিখলে আরেক মার্ক, রিকমেন্ডেশন থাকবে তুমি ডায়াগ্রাম ড্র করো, ইজি 2 মার্কস পেয়ে যাবা। ক্লিয়ার? আমি কিন্তু এভাবে বলে দিয়েছি কি লিখতে হবে না লিখতে হবে, আশা করি তোমরা বুঝবা। ক্লিয়ার? এটা হলো কথা। তারপরে নেক্সট আসো, পিওর সিলভার কাপস আর টু সফট, সো স্মল অ্যামাউন্টস অফ কপার আর ইউজ টু মেক অ্যান অ্যালয়। এক্সপ্লেইন ওয়াই কপার মেক্স দ্য সিলভার লেস মেলিয়েবল। মেলিয়েবল শব্দের অর্থ কি? মেলিয়েবল শব্দের অর্থ হইল দ্য লেয়ার্স ক্যান স্লাইড ওভার ইচ আদার, তাই না? এই যে এগুলা লেয়ার আছে, আই রিপিট, এই যে দাঁড়াও, এই যে এই লেয়ার্স গুলো কি এভাবে থাকে না, আমরা জানি। তুমি যদি ইয়ে করে দেখো, এগুলার মধ্যে এই যে এটা একটা, এটা মনে করো উপরে, এটা নিচে, এই এদের মধ্যে কি থাকে, তোমার উইক ইন্টারমলিকুলার, উইক ফোর্সেস অফ অ্যাট্রাকশন থাকে। দ্যাট মিনস আমরা যখন ইয়ে করব, মানে আমরা যখন এইদিকে ফোর্স দিব, তারা কি হবে, দ্য লেয়ার্স উইল স্লাইড ওভার ইচ আদার, ও ওইদিকে যাবে আর ওইদিকে যাবে মনে করো, ঠিক আছে, কিংবা উল্টা, ও ওইদিকে যাবে ওইদিকে যাবে, সরি ওই দিকে যাবে, ঠিক আছে? তাহলে উপর দিকে দুইজন একে অপরের উপরে স্লাইড ওভার করবে, এবং উইথাউট ব্রেকিং দ্য মেটালিক বন্ডিং, দ্যাট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট থিং, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট মেলিবিলিটি প্রপার্টি ইজ। এই স্লাইডিং ওভারের কারণে তারা ইজিলি বিভিন্ন শেপে ব্যান্ড হইতে পারে। এখন বলতেছে কপার কেন সিলভারকে লেস মেলিয়েবল বানায়। দেখো, আমরা যখন একটা মেটালের সঙ্গে তুমি ইয়ে করি, ইয়ে দিই, মানে অন্য একটা মেটালকে অ্যাড করি, তাহলে আমাকে বলো তো, ইয়ে বলো তো, ইয়ে রাফসান আমাকে বলো তো, একটা মেটালের উপর আমি কিন্তু পড়াইছিলাম ক্লাসে, আর একটা মেটাল, এনাদার টাইপ অফ মেটাল আমরা যদি ঢুকাই দিই, তাহলে এই জিনিসটার নাম কি, এই জিনিসটা কি তৈরি হয় বলো তো? একটা সুন্দর নাম আছে, এই কম্পাউন্ডের কি নাম বলো তো? যদি অন্য একটা মেটাল আমরা ঢুকাই দিই অন্য আরেকটা মেটালের স্ট্রাকচারের ভিতরে, এ দিয়ে শুরু জিনিসটা। কাশিফ, ইউ ক্যান অলসো ট্রাই। রাফসান জানো না ভুলে গেছো? হ্যাঁ, কাশিফ, ক্যান ইউ ট্রাই, বলো। অ্যালয় বলে, অ্যালয়, অ্যালয়ের কথা ভুলে গেছো তোমরা? অ্যালয়েতে কি হয়, তার আমি অ্যালয়ের একটা স্ট্রাকচার দেখাই, তাহলে তোমাদের বেটার হবে। অ্যালয়ের স্ট্রাকচার ভুলে গেলে হয় এত সোজা? এই দেখো, টিপিক্যাল অ্যালয় স্ট্রাকচার, এটা মনে করো মেটাল, এন্ড দিজ আর আদার অ্যাটম, এটাকে যদি তুমি কপার ধরো, এগুলাকে তুমি যদি কপার ধরো, এগুলা কি মনে করো সিলভার। তো এই যে এটার কারণে বেসিক্যালি দ্য কি হয়, দ্য লেয়ার্স বেসিক্যালি কি হয়, দে স্লাইড ওভার লেস, বলবা দে, ইউ নো, দ্য লেয়ার্স অফ অ্যাটমস স্লাইড লেস ওয়েল ওভার ইচ আদার। ঠিক আছে? কেন? দ্য রিজন ওয়াই ইজ প্রিটি সিম্পল, কপার আয়নস আর স্মলার দেন সিলভার আয়নস, ঠিক আছে? সিলভার আয়নের চেয়ে কপার আয়নগুলো ছোট, যার ফলে এটা একটা হিন্ড্রেন্স হিসেবে কাজ করে, এই জন্য স্লাইডিং ওভারটা কম হয়। তাহলে প্রথম মার্কটা কি আমরা বলতে পারি, দ্য লেয়ার্স স্লাইড less over each other because Ag plus ion is more larger than Cu plus ion, or vice versa, whatever you think about it.
কনভার্স লিখলেও হবে, কনভার্স, উল্টা লিখলেও হবে, ঠিক আছে। ডিফাইন রিলেটিভ অ্যাটমিক মাস, এটা তোমরা পারবা আশা করি, আমি নোটসে দিছি, এটা আমি লিখে লিখে দিতেছি না, পারবা এগুলো সোজা। এখন ই হইতেছে রিলেটিভ অ্যাটমিক মাসটা, ক্যালকুলেট দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ স্যাম্পল অফ সিলিকন ইউজিং দ্য আইসোটোপিক অ্যাবান্ডেন্স ডাটা প্রোভাইডেড। ওকে, এই ম্যাথ করার জন্য তো বলতে পারো ইন আ সেন্স সোজা। ওই যে আমরা কি করব, ফর্মুলা আছে না, ওই ফর্মুলা তো আমি দিয়েছিলাম নোটের মধ্যে। নিচে 100 থাকবে, ডিনোমিনেটরে 100 থাকবে, উপরে আমরা জাস্ট কি করব, অ্যাবান্ডেন্সের সঙ্গে কি অ্যাটমিক নাম্বারটা মাল্টিপ্লাই করে ফেলবো। তাহলে 28 টাইমস 91 পয়েন্ট, সরি মাস নাম্বারটা মাল্টিপ্লাই করে ফেলবো, প্লাস 29 টাইমস 4.62 প্লাস 30 টাইমস 3.00 প্লাস 32 কি 32 টাইমস 1.31। কাশিব আমাকে বলো তো এটা কত আসে ফার্স্ট? কুড ইউ ফাইন্ড ইট? আচ্ছা যত আসে তত তাড়াতাড়ি বলিও, আমাকে বলিও চ্যাটে, আমি ওটা আনসার, ঠিক আছে। আমরা নেক্সটে যাই। ইন দ্য মাস স্পেকট্রাম অফ, কি বলে তোমার, এটারে কি কয়, there is also a small peak at mass to charge is equal to 14, deduce the formula of this particle। আচ্ছা, কি 27.9 তাই না? আচ্ছা, হ্যাঁ তাহলে 27.9 এটাই আনসার বেসিক্যালি, 27.9। মার্ক স্কিমে একটু চেক করি, মার্ক স্কিমে 28.2 দেখাই, মাত্র দেখলাম। আই থিঙ্ক তুমি একটু মিস্টেক করছো, এটা 28.2 হবে, ঠিক আছে, দেখে নিও কি মিস্টেক, বাট যাই হোক বাদ দাও। নেক্সটে যাই। ইন দ্য মাস স্পেকট্রাম অফ সিলিকন দের ইজ অলসো স্মল পিক এট মাস টু চার্জ 14, তাই না? তো সিলিকনের মাস টু চার্জ কি বলছে, 14 হইতে হবে। তো এটা কোন এটা দিয়ে থাকে, প্রথমত মাস স্পেকট্রামে কি আয়নটা কিন্তু তোমার পজিটিভলি চার্জ থাকবে, ঠিক আছে। তো Si2+, এটা তো মোটামুটি কনফার্ম একটা ইন আ সেন্স বলতে গেলে। এখন মাস টু চার্জ, তাই না? তো মাস কি এখানে, মাস হইতেছে তোমার 28, তা চার্জ অবশ্যই 2 হইতে হবে, নাহলে 14 কেমনে হবে, তাই না? তাহলে 28 সিলিকন 2+, তাহলে কোনটা সিলিকনের কোন আইসোটোপটা আমরা দেখতে পাবো, এই আইসোটোপটা দেখতে পাবো। এই আইসোটোপের কারণে আমরা বেসিক্যালি কি মাস টু চার্জ রেশিও 14 তে, এটার কারণে আমরা বেসিক্যালি পিক দেখতে পারবো। Explain the trend in the fast ionization energy of AI, AL, SI and P। এটা তো খুবই সোজা, AI, SL, এটা কিন্তু কি পিরিয়ডিক, মানে এরা কিন্তু পিরিয়ডিকলি অ্যাভেলেবল, তাই না? আমরা তো জানি ওরা পিরিয়ডিক্যালি অ্যাভেলেবল, মানে এরা কিন্তু পিরিয়ডিক্যালি, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, মানে লেফট টু রাইট যাইতেছে, তাই তো? পিরিয়ড ওয়াইজ তুমি যদি চেক করো পিরিয়ডিক টেবিল, লেফট টু রাইটে কি হয়, আয়নাইজেশন এনার্জি কমে না বাড়ে? বাড়ে। আমরা জানি পিরিয়ড ওয়াইজ বাড়ে। কেন বাড়ে? প্রথমত তুমি দেখো, দ্য নাম্বার অফ প্রোটনস কি হইতেছে, প্রোটনের সংখ্যা বাড়তেছে না? ওর চেয়ে বেশি প্রোটন, ওর চেয়ে বেশি প্রোটন, ইফ দ্য প্রোটন নাম্বার ইনক্রিজেস হোয়াট হ্যাপেন্স, নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, তাই না? আর নিউক্লিয়ার চার্জ বাড়লে কি হয়, ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে। এগুলো মনে আছে আশা করি, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আউটার মোস্ট ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস, অ্যাজ আ রেজাল্ট কি হয়, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বাড়ে। তাহলে তোমার প্রথম ইয়েটা কি, প্রথম ইয়েটা বলবা, মানে তোমার প্রথম ইয়েটা হইতেছে কি, বাড়ে না কমে, ট্রেন্ডটা স্ট্রিট করবা, বাড়ে, ইনক্রিজেস। আমি আমি এক ওয়ার্ডে লিখে বলতেছি, তোমরা প্লিজ ফুল লাইনে লিখবা, দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ইনক্রিজেস ফ্রম এল এস আই টু পি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা করতে হবে কেন বাড়ে। প্রথমত দ্য নাম্বার অফ প্রোটনস ইনক্রিজেস, ফ্রম লেফট টু রাইট। তারপরে কি হয়, নিউক্লিয়ার, সো হ্যান্স নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, সো নিউক্লিয়ার চার্জ increases, and so force of attraction between outermost electron and nucleus
ইনক্রিজেস। ক্লিয়ার? এইভাবে একটু লিখে ফেলবা। আমি খুব সিম্পলিফাইড ভাবে জাস্ট পয়েন্টস গুলো বলছি কি লিখতে হবে, একটু কষ্ট করে প্যারাগ্রাফে লিখে ফেলিও। এক্সপ্লেইন ওয়াই সালফার ডাজ নট ফলো দিস ট্রেন্ড। আচ্ছা, সালফার কেন ফলো করে না? মনে আছে কিছু অ্যানোমালি শিখাইছিলাম তোমার আয়নাইজেশন এনার্জি ক্লাসের সময়? এইটাই এখানে বলতে হবে। তুমি সালফারের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা একটু যদি লিখি, আমরা সালফারের অ্যাটমিক নাম্বারটা কি একটু দাঁড়াও দেখি তো। এই দেখো, সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন কি? এইটা। এটা হইতেছে সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন। তুমি যদি এখানে একটু কষ্ট করে দেখো, এটা হচ্ছে তার আউটার মোস্ট শেল, তাই না? 3s2 3p4। তাহলে আমরা যদি ইয়ে করি, এইখানে দেখো কয়টা শেল থাকে? এই যে 3px 3py 3pz, একটা, দুইটা, তিনটা, এখানে চারটা। দেখো একটা কি ইলেকট্রন কিন্তু তোমার পেয়ার্ড স্টেটে আছে। পেয়ার্ড স্টেটে হইলে কি হয়? স্টেবিলিটি মানে রিপালশন বেশি ফেস করে না কম ফেস করে? তোমার রিপালশন বেশি ফেস করে যখন তোমার পেয়ার্ড স্টেটে থাকে। সো অ্যাজ আ রিজাল্ট, রিপালশন বেশি থাকার ফলে তোমার আয়নাইজেশন কি বলে এনার্জি কমে যায়, মানে এনার্জি রিকোয়ার্ড এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য ফার্স্ট ইলেকট্রন ডিক্রিজেস। তুমি চিন্তা করে দেখো, যে যার যে মানে যে ইলেকট্রনিক কনফিগারেশনে মনে করো প্রত্যেকটা অরবিটালে একটা ইলেকট্রন করে থাকবে, সেখানে কিন্তু বলতে পারো রিপালশনটা কি ব্যালেন্সড ফর্মে আছে, রিপালশনটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। ক্লিয়ার? প্রত্যেকটা অরবিটালে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, এই জন্য বলতে পারো এনার্জি বেশি লাগে, মানে এনার্জি রিকোয়ারমেন্ট ইজ মোর। ক্লিয়ার? এনার্জি রিকোয়ার্ড ইজ মোর। ওকে, এবং ইট ইজ মোর স্টেবল, মোর স্টেবল ফর্ম, মোর স্টেবল কনফিগারেশন সবসময় থাকবে এই ফর্মে, যখন যে কোনো কনফিগারেশন তুমি দেখবা, ঠিক আছে? আর এখানে তুমি দেখো, এখানে মানে ইকুয়ালি কিন্তু তোমার রিপালশনটা ডিস্ট্রিবিউটেড না, এক জায়গায় একটা অরবিটালে দেখতে পাচ্ছ অনেক বেশি কম্পেয়ার টু ওই দুইটার ক্ষেত্রে। ঠিক আছে? এই ক্ষেত্রে এখানকার রিপালশন বেশি থাকার ফলে এখানে এনার্জিটা বলতে পারো কমে যায়, মানে প্রথম ইলেকট্রনটা রিমুভ করার জন্য এনার্জিটা কমে যায়। ঠিক আছে? তো এই জিনিসটাই তোমাকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে? এখানে কি বলছি? এক্সপ্লেন ওয়াই সালফার ডাজ নট ফলো দিস ট্রেন্ড। প্রথমেই কষ্ট করে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে ফেলবা। ঠিক আছে? লিখলেই হয়ে যাবে, মানে এই যে এভাবে আমি যে বক্স নোটেশন ড্র করছি এটা ড্র করলেও হবে, সমস্যা নেই। তারপরে ব্যাখ্যা করবা কেন এটা বলবা দের ইজ রিপালশন, দের ইজ আমি যদি বলি সরি, এই প্রথমে ওটা লিখবা, তারপর লিখবা there is the repulsion is not equally distributed among the orbitals, and so less energy is required. Energy is required to remove the first electron, for which ionization energy is lower. Ionization energy of sulfur is lower. সাধারণত সালফারের বেশি হওয়ার কথা, কিন্তু আনফরচুনেটলি সালফারের সিলিকনের চেয়ে কম। ও কিন্তু ওই যে নর্মাল ট্রেন্ডটা ফলো করে থাকে না, জাস্ট বিকজ অফ দিস, এই যে এই জিনিসটার কারণে। কাশিফ বুঝছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কাশিফ? ওকে, তারপরে আমরা যদি নেক্সটে যাই, কার্বন এক্সিস্টস অ্যাজ সেভারাল স্ট্রাকচারস কল্ড অ্যালোট্রোপস। ওকে, এটা আমরা জানি, গুড। এখন কমপ্লিট দ্য ডট এন্ড ক্রস ডায়াগ্রাম, এটা তো পারবা, আমি আমি দেখাইতেছি না, এটা সোজা আছে। বাট আমি যদি দেখাইও, মানে এটার মধ্যে মানে আহামরি বলতে কিছু নাই আর কি, বলতে গেলে কি করবা, জাস্ট ড্র করবা, তাই না? স্ট্রাকচারগুলো একটু যেভাবে ড্র করবা,
তারপরে তুমি দিয়ে দিবা আর কি কয়টা ইলেকট্রন আছে না আছে, এটাতে পারবা আশা করি, আমি অ্যাজিউমিং গুলো পারবা, এটা খুব সোজা। তারপরে কি বলছে, ড্র লেভেল 3D স্ট্রাকচার অফ গ্রাফাইট, গ্রাফাইটের স্ট্রাকচার ড্র করতে বলছে, এই স্ট্রাকচার ড্র করে ফেলবা, হুবহু এই স্ট্রাকচার ড্র করলে পেয়ে যাবা, এই যে এই স্ট্রাকচার, হুবহু এই স্ট্রাকচার ড্র করবা, মার্ক পেয়ে যাবা। এটলিস্ট 13 কার্বন অ্যাটমস বলছে, ঠিক আছে, এটা মনে রাখিও মাথার মধ্যে। তার মানে কি দুইটা লেয়ারের এটা কেমনে ড্র করবো? এই যে এইভাবে ড্র করবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তারা কিন্তু ওরা ওরা এখানে বলছে যে মিনিমাম তোমাকে 13টা কার্বন দেখানো লাগবে, উপরের লেয়ারেও 13টা কার্বন দেখানো লাগবে, নিচের লেয়ারে মিনিমাম 13টা কার্বন, ওরা এখানে 14টা দেখাইছে আই গেস। আর কিভাবে ড্র করা বলতে মানে বুঝি নাই, পেন্সিল দিয়ে ড্র করবা, কোনো সমস্যা? না মানে অনেক পেছানো গোছানো। হ্যাঁ, মানে পেছনে বলতে মানে স্কিল মানে বুঝি নাই, কি বলছো? মানে ওই যে ডট ডট দাগ গুলা দেওয়া না, ওগুলাও কি দিতে হবে? হ্যাঁ, ডট ডট ডাটগুলো তোমাকে দিতে হবে, কারণ ডট ডট ডাটগুলো কি বোঝায়, ডট ডট ডাটগুলো তোমাকে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন লেয়ার্স বোঝায়। মনে আছে একটু আগে আমি তোমাকে দেখাইছিলাম মেটালের ক্ষেত্রে, এই যে মেটালের ক্ষেত্রে এগুলো, আচ্ছা যদিও আমি সলিড লাইন ইউজ করছি, ডট ডট লাইন দিয়েই দেখানোর কথা বেসিক্যালি। ওই এসব কিন্তু মানে কি যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইন্টারমলিকুলার ফোর্স কিন্তু তোমাকে এই ডট ডট লাইনের মাধ্যমেই দেখানো লাগে প্রত্যেকটা সিনারিওতে, ঠিক আছে কি বলছি? এবং এটাও জরুরি, কারণ চিন্তা করে দেখো, এটা যদি না থাকে তাহলে তো তুমি কি গ্রাফাইটকে শেপে মানে যে কোনো শেপে কনভার্ট করতে পারবা? এটা যদি না থাকতো তুমি যে কোনো শেপে কনভার্ট করতে পারতা না। এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা উইক থাকার ফলেই না তুমি বেসিক্যালি গ্রাফাইটকে বিভিন্ন শেপে কনভার্ট করতে পারতেছো। গ্রাফাইট হ্যাজ দ্য মেলেবিলিটি স্ট্রাকচার, আই হোপ ইউ নো দ্যাট, তাই না? কি বলছি, এটা তো দেখানো লাগবে, মাস্ট। সাজেস্ট ওয়াই ডায়মন্ড ইজ আ গ্রেটার ডেন্সিটি দেন গ্রাফাইট, সোজা হিসাব। প্রথমত হইতেছে, তুমি দেখো ইন ডায়মন্ড অল দ্য কার্বনস আর বন্ডেড টু ইচ আদার উইথ নো গ্যাপস। তুমি দেখো গ্রাফাইটের স্ট্রাকচারের মধ্যে কিন্তু হিউজ গ্যাপ আছে, কারণ ওরা তো লেয়ার ফর্মে আছে না, এখানে একটা বড় গ্যাপ আছে, কিন্তু তুমি ডায়মন্ডের স্ট্রাকচার যদি দেখো তাদের মধ্যে কোনো গ্যাপ নাই, ঠিক আছে? প্রত্যেকটা কার্বনের এক একটা কার্বন 4টা ভিন্ন ভিন্ন কার্বনের সঙ্গে কানেক্টেড। তুমি তুমি গ্রাফাইটের ক্ষেত্রে দেখো, লুক এট দিস, one carbon is attached to three other carbons and there is no bond here, তার মানে কি এখানে যে ইলেকট্রনটা আছে ও ডিলোকালাইজড হয়। the reason why graphite is a conductor of electricity but diamond is not, because obviously এক একটা কার্বন দেখতেই পারতেছো তোমার কি হয়, 4টা কার্বনের সঙ্গে বন্ডেড, ঠিক আছে? যাই হোক, তোমাকে ওই ডিলোকালাইজড ইলেকট্রন নিয়ে এখানে বলা লাগবে না। ডেনসিটি কেন বেশি, কারণ এখানে গ্যাপ আছে, there is gap but there is no gap within the tetrahedral structure of diamond, clear? You will see. তো এটা লিখতে পারো, ইন ডায়মন্ড, all carbons are attached to each other to each other with no gaps. গ্যাপ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা বলতে হবে, তাহলে 1 মার্ক পাওয়া। অন দি আদার হ্যান্ড তুমি গ্রাফাইটে কি দেখতে পাচ্ছ, গ্রাফাইট the structure, the layer structure creates gap within them, so volume is higher. আমরা জানি ডেনসিটি ইজ ইকুয়াল টু হোয়াট, মাস সমান ভলিউম কমলে ডেনসিটি বাড়ে, ভলিউম বাড়লে ডেনসিটি কমে, ভলিউম ইজ ইকুয়াল টু গ্যাপ। আশা করি তুমি বুঝছো। Baking powder is added to cake mixtures to make cake rise by releasing a gas during cooking. Baking powder contains an acidic derivative of tartaric acid, okay, blah blah blah. 30% by mass of sodium hydrogen carbonate. Baking powder releases the gas in 2 types of reaction during cooking, one of which is neutralization. Give the name of the second type of reaction. আচ্ছা, একটা হচ্ছে নিউট্রালাইজেশন। প্রথমত কি বলে বেকিং পাউডারটা কি, বেকিং পাউডারটা আমি জানি না তোমরা হয়তো বা জানো কিনা, বেকিং পাউডারটা আসলে সত্যি কথা বলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট,
ঠিক আছে? এটা আমি যদি বলি, বেকিং পাউডারটা আসলে সত্যি কথা বলতে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। যদি না মনে থাকে এখন মনে রাখতে পারো। এখন ওরা কিন্তু এখানে গ্যাস বলছে, বুঝতেই পারতেছো কোন গ্যাস রিলিজ হবে? কি রিলিজ হবে? তোমার এদিকে Na আর ওইদিকে কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে। ঠিক আছে, কি বলছি, কার্বন ডাই অক্সাইড ওই গ্যাসটা বেসিক্যালি রিলিজ হবে। সো তাহলে এটা রিলিজ করার জন্য আমরা কি করতে পারি? হিট করতে পারি, তাই না? তো এখানে কি, কারণ এখানে দেখো, বাই রিলিজিং আ গ্যাস ডিউরিং কুকিং, কুকিং এ কি দেই আমরা? হিট দেই। তাহলে এটা কি হবে? থার্মাল ডিকম্পোজিশন। এনিথিং হিট প্রোভাইড করে যে আমরা গ্যাস তৈরি করা কিংবা এনিথিং তৈরি করা, এটা কি হবে? থার্মাল ডিকম্পোজিশন হবে। ঠিক আছে? Suggest why neutralization does not occur in an unopened container of baking soda. এটা একটা ইউনিট 3 কোয়েশ্চেন ওরা দিয়ে দিছে আর কি। প্রথমত দেখো, নিউট্রালাইজেশন হওয়ার জন্য তোমার পানি লাগবে, ওয়াটার লাগবে। ঠিক আছে? এখন ওয়াটারটা সাধারণত বলতে পারো ডাজ নট অকার ইন অ্যান আনওপেন। এখন যদি খোলা থাকে, মানে যদি তোমার খোলা না থাকে তাহলে বলতে পারো রিঅ্যাকটেন্টস গুলো ড্রাই হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু তুমি যদি এটা খোলা রাখো তাহলে ওয়াটার ভেপর গুলো একটা সময় গিয়ে ওইখানে মানে বলতে পারো, কি বলবো, ড্রাই হবে না। মেইন কথা হইতেছে এটা ড্রাই থাকবে না, ওয়াটার ভেপর ওখানে এসে নিচে গিয়ে কনডেন্স হয়ে ময়েশ্চারে কনভার্ট হয়ে ওইটাকে ড্রাই রাখবে না, ওইটাকে বলতে পারো ইয়ে রাখবে, ওয়েট রাখবে। সো এটার বলা রাখবে রিঅ্যাকটেন্স will be dry in an unopened container। ঠিক আছে? সো এটা খুবই জরুরি। তারপরে বলছে অ্যাসিডিক ডেরিভেটিভ অফ টার্টারিক অ্যাসিড কন্টেইনস এত এত, এই তো সোজা। আমি আমি অ্যাজিউম করতেছি এটা তোমরা পারবা, পারবা না? পটাশিয়াম, কার্বন, হ্যাঁ ভাইয়া। হাইড্রোজেন, এটা আমি অ্যাজিউম করতেছি পারবা, আমি দিতে দেখাইতেছি না, পারবা। Acidic derivative of tartaric acid can be represented by the formula H plus K plus F. Write the equation for neutralization. Neutralization এ কি হয়? অ্যাসিড আর অ্যালকালি রিঅ্যাক্ট করে, তাই না? এখন ইফ আই এম নট রং, আই থিঙ্ক কি হবে তোমার, ওই যে ওটা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে রিঅ্যাক্ট করবে, এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে রিঅ্যাক্ট করবে, এটা একটা থাকবে উইথ হোয়াট, প্লাস ওই যে এইচ প্লাস কে প্লাস এ প্লাস হোয়াট এভার দ্যাট ইজ। রিঅ্যাক্টেন্ট তো আমরা অলরেডি কনফার্ম করে ফেলছি। তারপরে কি তৈরি হবে তাহলে? এই এইচ প্লাস চলে যাবে, সোডিয়ামটা এখানে ওর জায়গা নিয়ে নিবে, তাহলে সোডিয়াম প্লাস কে প্লাস এ প্লাস, কে প্লাস এ প্লাস প্লাস ওইদিকে কি হবে তোমার? কার্বন ডাই অক্সাইড আর পানি, কারণ বুঝতেই পারছো এখানে কার্বন আছে আর পানি তৈরি হবে। ঠিক আছে? এই তো আনসার। Calculate the maximum volume of CO2 gas released by the neutralization in B2 from এত এত এত, ওরে বাবা সেই। আহ, এটা করার জন্য তোমাকে তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করতে হবে। তো আমাদের ফর্মুলাটা কি এখানে? এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে দিচ্ছে। আচ্ছা, তার আগে আমরা মোলার মাস অফ এনএ কি বলে সি NaHCO3 এর মাস বার করি চলো। তা ওরা ইয়ে দিয়ে দিছে, মাস দিয়ে দিছে, তাই না? মাস দিয়ে দিছে তোমাকে। আর এনিথিং এলস কিছু দিছে আর তোমার? উম, কি দিছে আর? উপরে দেখি কিছু দিছে। Oh, they have provided you the mass. So, 30% sodium hydrogen carbonate by mass. আচ্ছা, বুঝলাম। তার মানে 30% অফ 5 গ্রাম কি হবে বলো তো? 30% অফ 5 গ্রাম কি হবে? কত আসে? এই কাশিপ বলো তাড়াতাড়ি, ফাস্ট। 1.5 তাই না? আই থিঙ্ক 1.5 হবে। 1.5 গ্রাম। ওকে, তাহলে আমরা ইয়ে বার করলাম, NaHCO3 আসল মাস বার করলাম 1.5। এখন আমরা মোলস বার করে ফেলতে পারি। মোলস কেমনে বার করবা? মোলস অফ NaHCO3, NaHCO3 কি হবে? 1.5 ডিভাইডেড বাই মোলার মাস। মোলার মাস কি হবে? এটা দেওয়া আছে? এই তো দেওয়া নাই, ভালো লাগে না কিছু। কি হবে এটা? আই থিঙ্ক 23, 1, 12, 16 টাইমস 3। আই থিঙ্ক রাফসান আমাকে বলো তো এটা 84 ঠিক আছে কিনা, তাড়াতাড়ি বলো, ফার্স্ট হয়েছে কিনা। ওকে ওকে, গুড, 84 কাশিপ বলে দিছে। গুড, তাহলে 84, এটাকে যদি আমরা ডিভাইড করি, ডিভাইড করে আনসারটা কি আসে একটু আচ্ছা যাই আসুক, হোয়াট এভার,
হোয়াট এভার মোল এক্স মোল ধরলাম, ঠিক আছে? মোল বার করার পরে আমরা কি করব? এই যে মোলটা আমরা বার করছি, আমরা এখন কি বলে ওই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এর ফর্মুলাটা ইউজ করব। আহ, তো ভিটাকে যদি আমরা ভলিউম বার করতেছি, ভিটাকে যদি সাবজেক্ট বানাই তাহলে তোমার এনআরটি বাই পি, তাই না? এন আর টি বাই পি। তাহলে এন এর ভ্যালুটা কি হবে এখানে? যা হবে আমি তো জানি না, এক্স দিয়ে দিই। 8.31 টাইমস টেম্পারেচারটা কি হবে ভাইয়া? টেম্পারেচারটা তুমি দেখো এখানে টেম্পারেচার কি দেওয়া উপরে 190, তাহলে 190-কে কেলভিনে কনভার্ট করতে হলে কি করতে হবে? 273 দিয়ে অ্যাড করতে হবে, তাই না? 463 ইফ আই এম নট রং। ক্যালকুলেশন দেখিও তো ঠিক আছে কিনা আমার। 463 কেলভিন, তারপরে ওইটা এখানে বসায় দাও। 463 কেলভিন ডিভাইডেড বাই তোমার প্রেসার কত? ওই তো এতে 101,000 যা আসে ওইটা আনসার, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝছো, ক্যালকুলেশন করে পারবা এটা করতে। ওয়াই, তারপরে ক্যালকুলেট দ্য ডিক্রিজ ইন ভলিউম when the CO2 is cooled to 20 ডিগ্রি সেলসিয়াস। তুমি এটাও তুমি আবারও ইয়ে করতে পারো। প্রথমত আহ, আমি যদি দেখি, আচ্ছা ভলিউম, আচ্ছা যে ভলিউমটা পাবা, আই রিপিট, তুমি যে ভলিউমটা পাবা আর এই যে নতুন ভলিউম বার করতে হবে, ঠিক? আচ্ছা আমি জাস্ট ফর্মুলাটা বলে দিয়ে দিই। V1 মাইনাস V2, সরি আমি ভুল বলছি, V2 মাইনাস V1, V2 মাইনাস ভি, না ভুল বলছি, সরি V1 মাইনাস V2 হবে, কারণ ফাইনালটা তো তোমার কম থাকে। V1 মাইনাস V2, তাই না? V1 মাইনাস V2 কেমনে বার করবা? ওই যে আগেরটার মতো, এন আর টি ডিভাইডেড বাই ওই যে পি, না ভুল বলছি, T1 পি মাইনাস এন আর T2 বাই পি। আশা করি বুঝতে পারতেছো এটা ফর্মুলাটা কি করতে যাচ্ছে, বুঝছো না? ওই আইডিয়াল গ্যাস ইকুয়েশনের মধ্যে ভ্যালুস গুলো যদি বসায় দাও, যেমন এই যে এইটা, এটা কিন্তু তুমি আগে থেকেই জানো, এই যে এইটা। আর এখানে কি হবে? এনআর টি টুটা কি হবে? টি টুটা হবে এই যে এটা 20 ডিগ্রি সেলসিয়াস, 20 প্লাস 273, কত? 293, ঠিক আছে? আশা করি ওই রিডাকশনটা বার করতেই চাইছে, ওইটা হবে আনসার। ক্লিয়ার? এটা হলো কথা। আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আমাদের ইয়ে আছে এমনিতেই রোজা মাস, কালকে আমরা কন্টিনিউ করব নেক্সট পার্টটা, ঠিক আছে? আর আজকের জন্য এতটুকু পর্যন্তই। তোমরা প্লিজ আমাকে ওয়ার্কশিটের হোমওয়ার্কগুলা প্লিজ যত দ্রুত সম্ভব উইথ প্রবলেম লিস্টগুলা পাঠাও। আর কারণ ওটা পাঠানোর পরে আমি তোমাদেরকে ইয়ে দিব, কি বলে, আহ, নতুন হোমওয়ার্ক দিব ইয়ার ওয়াইজ থেকে, কারণ ইয়ার ওয়াইজের কিছু আছে করা লাগবে নিজেদেরকে, ঠিক আছে? এটা হলো কথা। And Anisha, I think you have received all of the papers on Telegram, didn't you? Yes. Okay, so I'm hoping that you are gonna do them as soon as possible. Unit 1, you're gonna sit for both Unit 1 and Unit 2, right? So after you I think I did not provide you Unit 2 yet, so after you finish the Unit 1 let me know, I will provide you the Unit 2 worksheets, or if you want I can just provide it to you if you want, আমি আজকেই দিতে পারি তোমার যদি লাগে, ঠিক আছে? আমাকে জাস্ট একবার নক দিয়ে আমি সেটা দিয়ে দিব। And Rafsan and Kashif, you guys know what to do, so do it. কালকে আমাদের ক্লাস আছে, কয়টার ক্লাস আছে? 5টা। থার্সডেতে আমাদের ক্লাস দেরি আছে, ইউনিট 3 দেরি আছে। আমরা ইউনিট 1 করব, তারপরে ইউনিট 2 করব, তারপরে ইউনিট 3 করব। ইউনিট 3 very easy to be honest. Unit 3 to be honest it's basically an amalgamation of Unit 1 and Unit 2, so you don't have to worry about that. তোমরা যদি ইউনিট 1 আর ইউনিট 2টা ভালো করে বুঝো, ইউনিট 3 পানি দুধ ভাত, ঠিক আছে? আমি কিছু নোটস দিব লাস্টের দিকে, একটা পিডিএফ দিব, দুই তিনটা পিডিএফ দিব আলাদা নোটস ইউনিট 3 এর জন্য, ওগুলো পড়লেই হয়ে যাবে, আর সাথে কয়েকটা কোয়েশ্চেন ব্যবহার করবে, ঠিক আছে? ইউনিট 3 পারবা। ইউনিট 3 তোমাদের সবার লাস্টে এক্সাম, ইফ আই এম নট রং, মেয়ের 27 তারিখ, তাই না? অনেক দেরি আছে, 27 না 28 তারিখ আমি দেখছিলাম, অনেক দেরি আছে। ওইটা নিয়ে প্যারা খাইও না, প্যারা খাও ইউনিট 1 আর ইউনিট 2 নিয়ে, ঠিক আছে? এই দুইটা কিভাবে ভালো করবো ওটা চিন্তা করো। ইউনিট 3 সবাই ভালো করে, ম্যাক্সিমাম ভালো করে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, আজকের জন্য এতটুকু পর্যন্ত। আমরা কালকের ক্লাসে, আমাদের কালকের ক্লাস হইতেছে কয়টায়? ওই যে 2টার দিকে, ঠিক আছে? 2টায় জয়েন করবো। ওকে, বাই।